পিগোভিয়ান ট্যাক্স। যে কোনো কোম্পানি তো তার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য বিভিন্ন রকমের ট্যাক্স দেয়, যেমন কর্পোরেট ট্যাক্স, জিএসটি, কাস্টমস ডিউটি, সেস, সারচার্জ, এইসব। এখন এই সমস্ত প্রোডাক্টের জন্য পরিবেশে বা এনভায়রনমেন্টে যদি নেগেটিভ প্রভাব পড়ে বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, সেক্ষেত্রে সরকার চাইলে ওই সমস্ত কোম্পানির কাছ থেকে আরো এক্সট্রা অ্যামাউন্ট ট্যাক্স হিসাবে নিতে পারে, সেটাকেই বলা হয় পিগোভিয়ান ট্যাক্স। যেমন সিগারেট কোম্পানিগুলো সরকারকে বিভিন্ন রকমের ট্যাক্স তো দেয়, কিন্তু সিগারেট বা অন্য কোনো টোবাকো প্রোডাক্টের জন্য পরিবেশের ওপর একটা নেগেটিভ প্রভাব পড়ে। এই জন্য সরকার ওই সমস্ত সিগারেট কোম্পানিগুলোর কাছ থেকে অন্যান্য ট্যাক্সের পাশাপাশি এক্সট্রা আরো অ্যামাউন্ট ট্যাক্স হিসাবে নেয়। ধরলাম একটা সিগারেট কোম্পানি, এই কোম্পানি তার প্রোডাক্টের উপর কোন কোন ট্যাক্স দেয়? কর্পোরেট ট্যাক্স, জিএসটি, কাস্টমস ডিউটি, সেস, সারচার্জ। কর্পোরেট ট্যাক্স হয়তো 30%, জিএসটি 18%, কাস্টমস ডিউটি 10%, সেস 4%, সারচার্জ 15%। এই নর্মাল ট্যাক্স গুলো থাকে। এবার এই সিগারেটের ফলে যেহেতু পরিবেশে একটা খারাপ প্রভাব পড়ছে, একটা নেগেটিভ এফেক্ট পড়ছে, সেক্ষেত্রে এই যে সেস অ্যামাউন্ট, এর সাথে আরো এক্সট্রা সেস অ্যামাউন্ট ট্যাক্স হিসাবে নেওয়া হয়। এটা হয়তো আরো 15%। তো সেসের উপরে এই যে এক্সট্রা সেস নেওয়া হলো, এটাকেই বলা হয় পিগোভিয়ান ট্যাক্স। এই পিগোভিয়ান ট্যাক্স বিভিন্ন নামে এক্সট্রা সেস হিসাবে নেওয়া হয়। যেমন সিগারেট বা টোবাকো প্রোডাক্টের ক্ষেত্রে টোবাকো ট্যাক্স বা টোবাকো সেস ট্যাক্স। যে সমস্ত কোম্পানি তার প্রোডাক্টের মাধ্যমে পরিবেশ দূষণ ঘটায়, তাদের ক্ষেত্রে কার্বন ট্যাক্স বা কার্বন সেস ট্যাক্স। এছাড়া আছে প্লাস্টিক ট্যাক্স, সুগার ট্যাক্স, কোল ট্যাক্স, গ্যামলিং ট্যাক্স, ক্লিন এনভায়রনমেন্ট ট্যাক্স, এইসব। তো পিগোভিয়ান ট্যাক্স হলো। এরপরে আছে বাইব্যাক ট্যাক্স। কোনো একটা কোম্পানি যখন শেয়ার মার্কেটে লিস্টেড থাকে, মানে শেয়ার মার্কেটে হয়তো কোনো একটা কোম্পানির নাম আছে, সেক্ষেত্রে ওই শেয়ার মার্কেটের হিসাবে ওই কোম্পানির কিছু একটা ভ্যালু হয়। বোঝানোর জন্য আমি ধরলাম একটা কোম্পানি রয়েছে জেডসিবি কোম্পানি। এই কোম্পানির 40% শেয়ার মার্কেটে রয়েছে। এবার এই 40%-এর ভেতর 1% এর ভ্যালু হলো হয়তো 5,000 টাকা। যদিও এরকম হয় না, আমি বোঝার সুবিধার জন্য আমি 5,000 টাকায় ধরলাম। এই কোম্পানির 1%-এর ভ্যালু হচ্ছে 5,000 টাকা। এবার শেয়ার মার্কেটে এই 1%-এর ভ্যালু এটা বাড়া কমা করে, মানে ওঠানামা করে। এই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ডের উপর ভিত্তি করে এই 1%-এর শেয়ার ওঠানামা করে। ধরলাম 2 মাস পরে গিয়ে এই কোম্পানির 1%-এর শেয়ারের ভ্যালু হয়ে গেল 25,000 টাকা। এবার হয়তো এই কোম্পানিটা চাইলো যে আমার 40% শেয়ার তো মার্কেটে দেওয়া রয়েছে, আমি এই 40-এর থেকে 15% শেয়ার তুলে নেবো। তো 40-এর ভেতর 15% শেয়ার তুলে নিলে 25% শুধুমাত্র স্টক মার্কেটে থাকবে বা শেয়ার মার্কেটে থাকবে। এখন কোম্পানি তার 40%-এর ভেতর 15% শেয়ার তুলে নিতে গেলে এই 1%-এর শেয়ারের দাম 25,000 টাকা হিসাবে 15% শেয়ারের দাম কত হয় সেই পরিমাণটা দিতে হবে। মানে ওই অ্যামাউন্টটা এই শেয়ার যাদের কাছে রয়েছে তাদেরকে পে করতে হবে। তো 25,000 টাকা হিসাবে 15% শেয়ারের টোটাল ভ্যালু হয় 25,000 ইন্টু 15, তাহলে 3,75,000 টাকা। কোম্পানি যখন তার 40%-এর ভেতরে 15% শেয়ার তুলে নিতে চাইবে, তখন ওই 15% শেয়ার যাদের কাছে রয়েছে তাদেরকে টোটাল এই 3,75,000 টাকা এটা পেমেন্ট করতে হবে। এবার এই যে কোম্পানি তার 40%-এর ভেতর 15% শেয়ার তুলে নিল, এই ঘটনাটাকে বলা হয় বাইব্যাক। এবার এই বাইব্যাক করার জন্য এই অ্যামাউন্টের উপর সরকারকে একটা ট্যাক্স দিতে হবে। এটা নর্মালি 20% হয়। তো 3,75,000 এর 20% হবে মোটামুটি 75,000 টাকা। তো এই 75,000 টাকা সরকারকে এই বাইব্যাক ট্যাক্স হিসাবে দিতে হবে। আমি কি করলাম, কোম্পানির 40% শেয়ার মার্কেটে ছিল, তার 1%-এর শেয়ারের ভ্যালু ছিল 5,000, কিছুদিন পরে গিয়ে তার ভ্যালু হয়ে গেল 25,000। এখন কোম্পানি চাইছে এই 40%-এর ভেতর 15% শেয়ার মার্কেট থেকে তুলে নেবে। তাহলে ওই 15% শেয়ার যাদের কাছে রয়েছে তাদেরকে 1%-এর দাম 25,000 টাকা হিসাবে 15%-এর টোটাল কত হয় 3,75,000। ওই 15% শেয়ার যাদের কাছে রয়েছে তাদেরকে মিলিয়ে টোটাল 3,75,000 টাকা পেমেন্ট করতে হবে। এবার তাদেরকে পেমেন্ট তো করবে, তার সাথে সাথে সরকারকে 20% ট্যাক্স দিতে হবে 75,000 টাকা। তো এই 15% বাইব্যাক করছিলাম, তার দরুন 75,000 টাকা বা 20% সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। এই অ্যামাউন্টটাকেই বলা হয় বাইব্যাক ট্যাক্স। এরপরে রয়েছে প্রিজার্ভটিভ ট্যাক্স। নর্মালি আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করতে যাই, তখন সারা বছর ধরে আমাদের কোথায় কোথায় ইনকাম হলো, কোথায় কোথায় কেমন খরচ হলো, তার হিসাবে আমি ইনকাম ট্যাক্স ফাইল করার সময় কেমন কি এক্সেমশন ক্লেম করব বা কেমন কি ডিডাকশন ক্লেম করব, এটা যদি নিজে বুঝতে না পারি, সেক্ষেত্রে আমরা কোনো ট্যাক্স এক্সপার্ট বা কোনো চার্টার্ড অ্যাকাউন্টের সাথে কনসাল্ট করি। এখন অনেকে এই চার্টার্ড অ্যাকাউন্ট বা ট্যাক্স এক্সপার্টদের সাথে কনসাল্ট করে না। তাদের সারা বছর ধরে যে ইনকাম হয় তার একটা রাফ হিসাব করে এবং তার খরচের একটা রাফ হিসাব করে সরকারকে ট্যাক্স হিসাবে জমা দিয়ে দেয়। তো তার যে আয় বা ব্যয়ের একটা রাফ হিসাব করলো, মানে তার আয়কে প্রিজিউম করলো, মানে ধরে নিল। ওই ধরে নেওয়া অ্যামাউন্টের ওপর যে ট্যাক্সটা দিচ্ছে সেই ট্যাক্সটাকেই বলা হয়
প্রিজাম্পটিভ ট্যাক্স। কোনো একজন পার্সন যখন তার ইনকাম আর এক্সপেন্ডিচারের একটা রাফ হিসাব করে ট্যাক্স জমা দেয়, সেই ট্যাক্সটাকে বলা হয় প্রিজাম্পটিভ ট্যাক্স। এরপরে একটা পয়েন্ট আছে অ্যাডভান্স ট্যাক্স। নর্মালি ট্যাক্স ফাইল করার জন্য কি হয়, যে ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে, ধরলাম এবারের ফাইন্যান্সিয়াল ইয়ার হলো 25-26, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমার কত ইনকাম হয়েছে, কোথায় কত খরচ করেছে, সেই হিসাবে ট্যাক্স জমা দেবো কবে? অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 সালে। মানে এই বছরের খরচের হিসাবে আমি ইনকাম ট্যাক্স জমা দেবো সামনের বছর। এবার এই 25-26 সালে টোটাল আয় বা খরচের হিসাবে টোটাল আমার যে ট্যাক্সের অ্যামাউন্ট আসবে, সেটা আমি 2026 সালে গিয়ে একবারে না দিয়ে ইনস্টলমেন্টে ভাগ ভাগ করে দিতে পারি, প্রত্যেক মাসে বা প্রত্যেক 3 মাস অন্তর জমা করতে পারি। এটাকেই বলা হয় অ্যাডভান্স ট্যাক্স। ধরলাম ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25, এখানে আমার টোটাল ইনকাম হয়েছে 9 লাখ টাকা। তো সেই হিসাবে আমি অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এ টোটাল ট্যাক্সের পরিমাণ হয়তো দিয়েছি 62,000 টাকা। তাহলে আমি এই 2025 সালে দাঁড়িয়ে আগের বছরের এই 9 লাখ টাকা ইনকামের উপর ট্যাক্স দিয়েছি কত? 62,000 টাকা। সেই হিসাবে আমার এই বছর অর্থাৎ 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 সেখানেও আমার কিছু ইনকাম হবে। ধরলাম এখানে আমার ইনকাম হবে হয়তো 11 লাখ টাকা। আমি যখন একটা বছর চালাচ্ছি, আমার মোটামুটি সারা বছরে কোথা থেকে কেমন ইনকাম আসবে তার একটা রাফ হিসাব আমার থাকে। তো সেই হিসাবে আমি ভাবলাম যে আমার হয়তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26-এ 11 লাখ টাকা ইনকাম হবে। তো 11 লাখের হিসাবে আমার 26-27-এ ট্যাক্সের পরিমাণ আসবে হয়তো 75,000 টাকা। এবার এই 11 লাখের উপর 75,000 টাকা পেমেন্ট করার জন্য আমাকে কখন পেমেন্ট করতে হবে? 26 সালে গিয়ে। আমি 26 সালে গিয়ে একবারে 75,000 টাকা পেমেন্ট না করে আমি এই 25-26 সালেই এটাকে ইনস্টলমেন্টে ভেঙে নিতে পারি। ইনকাম ট্যাক্স পোর্টালে আমি হয়তো বললাম যে আমি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এই 75,000 টাকা টোটাল ট্যাক্সটা দিয়ে দেবো। সেই হিসাবে আমার হয়তো প্রত্যেক 3 মাস অন্তর 19,000 টাকা করে ট্যাক্স দিতে হবে। এখানে কি হলো, 25-26-এ আমি ধরে নিলাম আমার টোটাল 11 লাখ টাকা ইনকাম হবে, সেই হিসাবে টোটাল ট্যাক্সের পরিমাণ হয় 75,000 টাকা। সেই 75,000 টাকাটা আমি পরের বছর না দিয়ে এই বছরই অ্যাডভান্স দিয়ে দিলাম প্রত্যেক 3 মাস অন্তর। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আমি এই যে আগে থেকেই ট্যাক্স দিয়ে দিচ্ছি, এটাকেই বলা হয় অ্যাডভান্স ট্যাক্স। তো ফাইন্যান্সিয়াল ইয়ার যখন শেষ হয়ে যাবে, আমার ট্যাক্সের পরিমাণটাও দেওয়া শেষ হয়ে যাবে। এবার সামনের বছর গিয়ে আমি আবারও ফাইল করব, ফাইল করে সেখানে বলবো যে আমার 11 লাখের জায়গায় হয়তো 10 লাখ টাকা ইনকাম হয়েছে। সেক্ষেত্রে আমার টোটাল ট্যাক্স দেওয়া হয়েছে এইটা, যত টাকা বেশি ট্যাক্স দেওয়া হয়েছে সেটা আমার অ্যাকাউন্টে আবার ফেরত চলে আসবে। তো এই হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য পরের অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স না দিয়ে এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই যদি আগে থেকে ট্যাক্স দিয়ে দিই, সেটাকেই বলা হয় অ্যাডভান্স ট্যাক্স। এরপরে দুটো টার্ম আছে, অ্যান্টি ডাম্পিং ডিউটি আর কাউন্টার ভেলিং ডিউটি। প্রথমে বলি অ্যান্টি ডাম্পিং ডিউটি। ধরলাম ভারত আর বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ থেকে বিভিন্ন জিনিস আমাদের ভারতে ইম্পোর্ট হয়, তার ভেতর একটা হলো ঢাকাই শাড়ি। এবার বাংলাদেশ থেকে ঢাকাই শাড়ি তো ভারতে ইম্পোর্ট হয়ে আসে। এই ঢাকাই শাড়ির মতন সেম কোয়ালিটির একটা শাড়ি হয়তো ভারতে রয়েছে, যার নাম হলো ডিজেট শাড়ি। এবার বাংলাদেশে এই ঢাকাই শাড়ি হয়তো 500 টাকায় বিক্রি হয়। এবার এটা যখন ভারতে আসে, তখন এই 500 টাকার হিসাবে ভারতে হয়তো 400 টাকায় বিক্রি হয়। বাংলাদেশে এই শাড়ি 500 টাকা, ভারতে এই শাড়ি 400 টাকা। এবার ঢাকাই শাড়ির মতন সেম কোয়ালিটির শাড়ি বললাম, এই ডিজে শাড়ি, এটার দামও হয়তো ভারতে 400 টাকা। তাহলে ভারতের মার্কেটে ঢাকাই শাড়িও রয়েছে, এই ডিজেট শাড়ি এটাও রয়েছে, দুটোর দাম সেম। নর্মালি মার্কেট এইভাবে চলছে। এবার বাংলাদেশ হয়তো চাইলো যে ভারতে তার ঢাকাই শাড়ির মার্কেট বেশি ক্যাপচার করার জন্য এর দামটা কমিয়ে দিল, কমিয়ে হয়তো 300 টাকা করে দিল। তাহলে এই ঢাকাই শাড়ির মার্কেট ভারতে আরো অনেক বেশি হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় ডাম্পিং করা। কোনো একটা দেশ তার নিজের এরিয়াতে প্রোডাক্টের দাম যা রেখেছে, বাইরে এসে সেই দামের তুলনায় যে দাম হয় তার থেকে যদি কম রেটে বিক্রি করে, এই ঘটনাটাকে বলা হয় ডাম্পিং করা। এবার এই ডাম্পিং যাতে না হয় তার জন্য কি করা যাবে? তার জন্য সরকার এই যে 300 টাকায় বিক্রি করছে, এই 300 টাকার উপরে আরো 100 টাকা হয়তো ট্যাক্স নিয়ে নিতে পারে। তাহলে ফাইনালি এই জিনিসের দাম কত চলে আসবে? 400 টাকা। তো ভারত এই কমা দামটা বাড়িয়ে দিল কিভাবে? একটা এক্সট্রা ট্যাক্স নিয়ে। এটাকেই বলা হয় অ্যান্টি ডাম্পিং ডিউটি। এইটা কিভাবে নেওয়া হবে? এটা যখন এই প্রোডাক্ট ভারতের ভেতরে আসছে, তখন তো একটা কাস্টমস ডিউটি লাগছে, ওই কাস্টম ডিউটির সাথে এক্সট্রা অ্যামাউন্ট ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হয়, এই অ্যান্টি ডাম্পিং ডিউটি এই নাম নিয়ে। এরপরে আছে কাউন্টার ভেলিং ডিউটি। এখানে কি হবে? এখানে বাংলাদেশ দেখছে যে ঢাকাই শাড়ি আমি যদি এখানে দাম কমিয়ে দিই, সেক্ষেত্রে ট্যাক্স নিয়ে আমার ওইটা বাড়িয়ে দিচ্ছে। এবার এই ঢাকাই শাড়ির মার্কেট ভারতে ক্যাপচার করার জন্য এই বাংলাদেশ সরকার কি করলো? এই ঢাকাই শাড়ির যে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনে সাবসিডি দিয়ে দিল। বাংলাদেশে এই ঢাকাই শাড়ি বিক্রি হচ্ছে কত? 500-তে। এই 500-র ভেতর হয়তো তৈরি করতে খরচ পড়ছে 350, আর দেশের লাভ থাকছে 150 টাকা। এবার বাংলাদেশ সরকার কি করলো? এই যে 350 টাকা প্রোডাকশন কস্ট হলো, মানে তৈরি করতে খরচ পড়লো, এতে হয়তো 200 টাকা
সাবসিডি দিয়ে দিল। সেক্ষেত্রে বাংলাদেশে এই ঢাকাই শাড়ির টোটাল দাম কত চলে আসবে? টোটাল দাম চলে আসবে 300 টাকা। বাংলাদেশে বিক্রি হচ্ছিল 500 টাকায়, 200 টাকা সাবসিডি দিয়েছে, তাহলে 300 টাকা দাম চলে আসছে। তাহলে এবার এই ভ্যালুর শাড়িটাই যখন ভারতে ইম্পোর্ট হবে তখন এর দাম আর 400 টাকা না হয়ে কত হয়ে যাবে? হয়তো 250 টাকা। তাহলে ভারতে আর এই শাড়িটার দাম আলাদা করে কমাতে হচ্ছে না, এমনিই কম দামে আসছে। তাহলে এটা 250 টাকা, এটা যদি 400 টাকা হয়, ভারতে ঢাকাই শাড়ির মার্কেট বেশি ক্যাপচার হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় ভেলিং করা। অন্য দেশের মার্কেট ক্যাপচার করার জন্য নিজের দেশে প্রোডাক্টের উপর যে সাবসিডি দেওয়া হয়, তার ফলে ভারতের ভেতর বা এই দেশের ভেতর মার্কেটে যে এফেক্ট পড়ে সেটাকেই বলা হয় ভেলিং এফেক্ট। এবার এই ভেলিং এফেক্ট কাটানোর জন্য কি করা যেতে পারে? এর জন্য সরকার আবার কি হয়? ট্যাক্স নিতে পারে। ধরলাম 150 টাকা ট্যাক্স নিল, তো এই যে ট্যাক্সটা নেয় এটাকেই বলা হয় কাউন্টার ভেলিং ডিউটি। এটাও যখন এই শাড়ি বা কোনো প্রোডাক্ট ভারতে ইম্পোর্ট হবে, তো তখন ওই ইম্পোর্ট হওয়ার সময় কাস্টম ডিউটির সাথে কেটে নেওয়া হয়। এবার এই কাউন্টার ভেলিং ডিউটি এটা ক্যালকুলেট করা খুব মুশকিল। অন্য দেশ তার ভেতরে কত সাবসিডি দিয়েছে বা না দিয়েছে সেই সমস্ত ডেটা পাওয়া খুব মুশকিল। এই জন্য এই কাউন্টার ভেলিং ডিউটিটাকে সমাপ্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে এই কাউন্টার ভেলিং ডিউটি এটা আর ইউজ হয় না।